আর তার ঘটনাটা হচ্ছে পিরোজপুরের। তো এটা অনেকদিন আগের ঘটনা। ওই সময় মনে করেন 88 বন্যার সময় আর কি, শুরু হয় নাই তখনও, কিন্তু ওই সময়কার ঘটনা। তো তখন তার বয়স 15 বছর ছিল এবং এই ঘটনার সাথে উনি প্রত্যক্ষভাবে জড়িত আর কি, ওনার বাবার ঘটনা। তো যেহেতু ঘটনা একটু বড়, আমি অন্যান্য সবকিছু বাদ দিয়ে ঘটনায় যাই। তো যেইখানকার ঘটনা সেটা বয়স সামনে সাল শুনে বোঝা যায় যে এতটা সভ্যতার আলো ছিল না জায়গায়। আর বাসায় আমাদের বাড়িটা থাকতো, বাড়িটাও ছিল একদম অজপাড়া গায়ে। আর আলো আলো বলতে হচ্ছে রাসেল ভাই রাত্রেবেলা চলতে গেলে ল্যাম্প পোস্ট না, টর্চ লাইটে চলতো। আর টিভি তো ছিল না, মানে 2 গ্রাম মিলে 2টা বাড়িতে টিভি ছিল। তো ওনার বাবার একটা ব্যবসা ছিল, ওই যেসব বাড়িতে বাড়িতে টিভি ছিল, ওরা উইকলি কি করতো, ওই শুক্রবার হলেই দেখা যেত ব্যাটারি ভাড়া করতো। তো ওনাদের বিজনেসটাই ছিল এরকম ব্যাটারি ভাড়া দেওয়া। ওরা এরকম আপনার জেনারেটরের মেশিন চালু করে এই ব্যাটারিগুলো চার্জ দিত এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে ওরা ভাড়া দিত আর কি। আর ওনার দাদার আর কি, যে শাহিন ভাই, যে ওনার দাদার একটা বিজনেস ছিল, সেটা ওনার বাবা পর্যন্ত ধরে রেখেছে। এটা হচ্ছে রাসেল ভাই কে মারা গেলে যেসব ম্যাটেরিয়ালস গুলা লাগে সেই সবের দোকান আর কি। ওনার দোকানের নাম হচ্ছে চিরবিদায় স্টোর। আর ওই দোকানে এরকম কফিন, কর্পূর, তারপরে তুলা, কাফনের কাপড়, তারপরে আপনার আগরবাতি, মোমবাতি, ডিয়াসলাই, এগুলি অ্যাভেলেবল ছিল। তো ঘটনার দিন হচ্ছে মানে বর্ষা তখন শুরু হয় নাই, সেদিন বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে যায়, কারণ ওনাদের সবগুলা ব্যাটারি আছে কিনা ঠিক মতো সবকিছু ঠিক মতো দেখে। আর এই দোকান দুটো পাশাপাশি ছিল, ব্যাটারির চার্জের দোকানটা আর পেছন দিক দিয়ে ওদের পাশের দোকানে যাওয়া যেত। তো এই পাশের শাটার যদি বাড়ি থেকে বন্ধ করে, তো ভেতরটা দিয়ে ওই পাশেরটা ভেতরটা দিয়ে বন্ধ করা যায়। তো এরকম সময় বৃষ্টি পড়ছে হঠাৎ করে দেখা গেল যে বৃষ্টিটা গড়ি থেকে মুষলধারে শুরু হয়ে গেল। তখন তার ছেলে তার সাথে ছিল, মানে আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি ছিলেন, এবং যে ঘটনাটা প্রত্যক্ষ করেছে পুরো ঘটনাটা সেটা হচ্ছে ফরিদউদ্দিন সাহেব, উনি ছিলেন। তো হঠাৎ করে যখন দোকানটা বন্ধ করবে, তখন তিনি দেখলেন যে 2টা কুকুর এসছে দোকানে, এসে বসেছে আর কি। বৃষ্টি পড়ছিল তো 2টা কুকুর এসে বসেছে। তখন দোকান বন্ধ করতে হবে, কুকুর 2টার মধ্যে একটা কুকুর শাটারের বাইরে, একটা শাটারের ভেতরে বসছে। তো কি করবে, দোকান তো বন্ধ করতে হবে। তো তাড়াচ্ছে, চাচ্ছে না কুকুরগুলো। এমন সময় তার ছেলে ওই ব্যাটারি চার্জ দেয় মোটা তার দিয়ে একটা কুকুরকে দিল বাড়ি সজোরে। 2টো কুকুরই দৌড়ে চলে গেল এই বৃষ্টির ভিতরে। তো তারা শাটার বন্ধ করবে, এই পাশে চেক করতে গেছে, যেই পাশে কফিনটা রাখা আর কি। এবং হঠাৎ করে ভিতরে পাশে পিছন দিকে যে দোকানে যাওয়ার পর দেখা যায় যে বেঞ্চের মধ্যে 2জন লোক বসে আছে। এই বৃষ্টির মধ্যে তাদের শরীরটা ভেজা ছিল না, তারা 2জন বসে আছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কারা। বললো যে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, আপনার কাছে কিগুলি আছে নাকি। বললো যে কি কি লাগবে। তো সর্বপ্রথম বলে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে। বাপরে বাপ, ভয়ঙ্কর ব্যাপার। পরে বললো যে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে, আমাদের 2টা কফিন লাগবে, আর লাগবে হচ্ছে 100 প্যাকেট আগরবাতি, আর ডিয়াসলাই লাগবে। বুঝছে, আমি আপনাকে কফিন দিতে পারবো, কিন্তু এখন এত রাতে তো সম্ভব না, আমার এখানে একটাই বানানো আছে। আর মজার বিষয় হচ্ছে আছে ভাই, এই গ্রামে 2-3 গ্রাম মিলে ওনার একটাই দোকান, কেউ মারা গেলে উনি জানে, বোঝে কে মারা গেছে, এবং ওই পরিমাণ জিনিসপত্র উনি রেডি করে রাখে। পরে যখন শেষ হয়ে যায়। ডিয়ার লিসেনার, আপনারা যারা ভূত এখন ভালোবাসেন আর যে রাসেল ভাইকে ভালোবাসেন, তারা সর্বদাই জানেন এই চ্যানেলের মাধ্যমে বাছাইকৃত নতুন নতুন ইমেইল এপিসোড, নতুন নতুন ভূত এফএম এর নতুন পর্ব এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। দর্শক যারা ভূত এফএমকে ভালোবাসেন, ভূত এফএম শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ঘটনাটি খুবই ভয়ঙ্কর, তাই চলুন সম্পূর্ণ ঘটনাটি শুনে নেওয়া যাক। চলুন চলে যাই গল্পে। তারপরে ঢাকা থেকে আবার নিয়ে যেত আর কি। তো জানতো যে কে মারা যাবে, মারা গেছে, উনি এই পরিমাণ জিনিসপত্র দিয়ে দিত বা নিজেই পৌঁছে দিত, এরকম জিনিসটা আর কি। তো উনি জানে না কে মারা গেছে। তো জিজ্ঞেস করলো, ভাই এত কাপড় নিবেন, বুঝতেছি না তো মারা গেছে কে। তো ওই 2জন লোকের মধ্যে একজন, যিনি প্রায় 5 ফিট 5.5 ফিট লম্বা, বেশি মানে নর্মাল মানুষের মতো, বলছে যে মারা যায় নাই কিন্তু মারা যাবে। তখন উনি একটু মানে রাফ অ্যাটিটিউড শো করে আর কি, কারণ আমি একটু জিনিস স্কিপ করে গেছি, বলেছি যে বড় ঘটনার কারণে আমি এগুলি জানাইনি। উনি একটু প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, আর এলাকা ভিত্তিক যেসব মানুষগুলো ওনার কাছে যেত, ওনার সবাইকে ভালো উপদেশ দিত,
আমলের ব্যাপারে বলতো, অনেক সবাই খুব পছন্দ করতে থাকে। তো তিনি বললেন যে ভাই আপনারা কি নিয়ে মজা হাসি ঠাট্টা করতেছেন, জান এগুলি আমি বিক্রি করবো না, নইলে আমি আপনাকে ম্যানেজ করে দিতে পারতাম হয়তোবা, কিন্তু এগুলি মজা করার বিষয় না, আপনারা যান দোকান থেকে চলে যান। তো আমি দোকান বন্ধ করবো, আমাকে বাড়িতে যেতে হবে। তো উনি দোকানের ভেতর থেকে এরকম ওনাদেরকে এক প্রকার রাফ ব্যবহার করে তাড়িয়ে দেয়। তো যেহেতু দোকান বন্ধ করতে হবে, উনি শাটার বন্ধ করে দোকানের ভেতর থেকে 2টা পলিথিন নিয়ে রওনা দিয়ে দেয় ছেলেকে নিয়ে। তো অর্ধেক পথ আসার পথে ওনার বুকে ব্যথা শুরু হয়ে যায়, বৃষ্টিও কমে যায়, তখন দমকা হাওয়া বইছিল। বুকে ব্যথাটা এরকম যে ওনার শার্প কিছু দিয়ে হার্টের মধ্যে কেউ যদি মানে ছুরি দিয়ে আঘাত করতে, এরকম ব্যথা হঠাৎ করে। তো তিনি ওই তার বাড়িতে যাওয়ার পথে যেই জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিত, সেই জায়গায় উনি বসার জন্য চিন্তা ভাবনা করলেন যে এই জায়গায় বসি, তুই তোর মাকে ডেকে নিয়ে আয়। তার ছেলেকে বলছে তোর মাকে, এবং সেদিন তার ওয়াইফের ভাই আসছে আর কি, মানে তার শ্যালক এসছে বাড়ির বাসায়, তো বলেছে যে তোর মামাকে ডেকে নিয়ে আয়। তো তার বুকে প্রচন্ড ব্যথা থাকার কারণে সে ওই জায়গায় বসে পড়ে। আর তার জন্ম ওই জায়গায়, তার বাবার জন্ম ওই জায়গায়, মানে ওই জায়গার মানুষ সে, তো ওই জায়গাটা ভয় পাওয়ার কোনো কথাই নেই, মানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো হঠাৎ করে বাতাস বইছে, হঠাৎ করে তার পেছনে একটা ধপাস করে শব্দ, মানে গাছের উপর থেকে কিছু একটা পড়লো, কিন্তু এটা এরকম কোনো গাছ না যে উপর থেকে কিছু পড়বে, এটা নর্মাল করে গাছ আর কি, এটা নিচে বসে আছে আর কি। হঠাৎ করে জিনিস পড়লো, তো তার সাথে টর্চ লাইট ছিল, টর্চটা ছিল লুঙ্গির ভিতরে বাঁধা, যেহেতু বৃষ্টি পড়ছিল টর্চটা যেন না ভিজে সে লুঙ্গির সাথে বেঁধে রাখছিল। তো টর্চটা বের করে সে পেছনের দিকে মারে, মারার দেখে যে একটা কুকুর পরে, কুকুরের মাথা পড়ে আছে, জিব্বাটা বের করে একটা কুকুরের মাথা পড়ে আছে। উনি খুব অবাক হয়ে দেখতে দেখতেই কয়েক সেকেন্ডের মধ্যে উপর থেকে আরেকটা কুকুরের মাথা পড়ে, এবং 1 মিনিটের মধ্যে ওনার সামনে কুকুরের লেজ, হাত, পা, একটা পর্যায়ে নাড়ি ভুড়ি সহ পড়ে, চিৎকার করতে থাকে। ওনার শরীরটা অসাড় হয়ে যায় এই মুহূর্তে, উনি মুভ করতে পারে না। উনি এমন করে বলতে থাকে যে উনি যে চিৎকার করে বলছে এটা কেউ শোনার মতো অবস্থা না, কারণ উনি যেখানে বসেছিল ওই জায়গাটাও পরিচিত, ওখানে পেছনে যে ঘরগুলো আছে তাদেরকে ডাকলেই চলে আসার কথা, কিন্তু তার কথা হচ্ছে যে উনি যেভাবে বলছে তাতে উনি নিজেও মনে হয় শুনছে না, মানে তার মুখ টুক সব অবস্থা, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, এরকম ভাবে চিৎকার করছে, তো শোনার কথা না কারো। এই হতে হতে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেল, এরপর আর কিছু মনে নেই। তো উনি সরি আসিফ ভাই, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। হঠাৎ করে তিনি দেখলো যে একটা, মানে অজ্ঞান হওয়ার আগে, যখন অজ্ঞান হওয়ার আগে সে দেখলো যে একটা কুকুর, মানুষরূপী একটা কুকুর, মানে মানুষের ফেস কিন্তু কুকুরের বডি, এসে এই মাথাগুলোকে জিব্বা দিয়ে চাচ্ছে। এটার পরে তিনি অজ্ঞান হয়ে যায়। এরপর আর কোনো মনে থাকে, এরপরে তার কিছু মনে থেকেও ছিল না। উনি বাসায় যখন ঘুম ভাঙে, জ্ঞান ফেরে, তখন এলাকার লোকজন জমে গেছে। তো জিজ্ঞেস করে যে তোর এরকম কেন হলো, হঠাৎ করে কি অবস্থা? তো বললো যে, মানে প্রথমে বলতে যাচ্ছিল না, প্রেসার দিয়ে বললো যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। সে এটা কথা বলে নাই যে দোকানে তার 2জন লোক এসেছে, এসব কথা তিনি গ্রামবাসীর কাউকে বলে নাই। তো বলেছে যে এরকম অবস্থা, আমি গাছের নিচে এইসব জিনিস দেখেছি। তো বলে যে ভাই তুই, তোর বুকে ব্যথা ছিল, হয়তো বেশি এক্সটেন্সিভ প্রেসারের কারণে তুই কিছু উল্টাপাল্টা দেখছিস, সেটা কোনো কিছু না ভাই, টেনশন করিস না, কোনো কিছু হবে না। ওই দিন রাতের থেকে তার 102 ডিগ্রি জ্বর, জ্বরটা এমন যে প্রায় 3-4 দিন তাকে ভোগায়, এবং জ্বরের অবস্থায় উনি যে বিলাপ গুলা পারে, সেখানেও তিনি বারবার নাকি এরকম ভাবে বলেছে শুয়ে অবস্থায় যে তোরা আমাকে মারিস না, এই তোরা দূরে থাক, আমার কাছে আসিস না, এরকম কিছু আর কি। তো বাসার সময় মনে করেছিল উনি মারা যাবেন আর কি, কারণ যে অবস্থায় বিলাপ পাওয়া শুরু করেছে, আগেকার লোকজন মনে করতো যে এরকম অবস্থা থাক মানে ভালো না, ভালো লক্ষণ না। তো একটা পর্যায়ে উনি সুস্থ হয়ে ওঠে আস্তে আস্তে 4-5 দিন পর। সেদিন মানে টেনশনটা এরকম ছিল যে ওনার তো ব্যবসায়ী হচ্ছে ওই ব্যাটারির দোকানটা, তো অনেকগুলো বাসায় ব্যাটারি চলে যায় আর কি, চলে যাওয়ার কারণে মানে রিসিভ করতে পারছে না। ওই মুহূর্তে দোকান চালাচ্ছিল তার শ্যালক আর তার ছেলে মিলে একসাথে চালাচ্ছিল। তো ব্যাটারিগুলোকে উঠাতে হবে, রিসিভ করতে হবে, এই নিয়মটা ওই জানতো না দেখে সে এই শরীর খারাপ নিয়ে সেদিন দোকানে যায়। দোকানে যাওয়ার পর তার শ্যালককে বলে যে এইখান থেকে লিখে দেয় এইসব জায়গা থেকে তোকে ব্যাটারিগুলো তুলতে হবে, নইলে ব্যাটারিগুলো আবার চার্জ দিতে হবে, নইলে তার তো ব্যবসায়ী ব্যাটারিগুলোই। তো যাই হোক, উনি এরকম অবস্থায় কথা বলতে বলতে সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তের একটু আগে 6 জন লোক তার দোকানে আসে। এসে বলে আমাদের 2টা কফিন লাগবে, আপনাকে যে দুজন মানুষ আসছিল অর্ডার দিয়ে গেছিল, আপনি কি রেডি করে রেখেছেন? বলে কই, আমাকে তো কেউ কোনো কিছু অর্ডার দেয় নাই। বলে আচ্ছা ঠিক আছে, যখন অর্ডার দেয় নাই তখন থাক, আপনি একটাই কফিন দেন। মানে 2টা কফিন দেওয়া সম্ভব না, একটা কফিন দেন,
আর 2 জন মানুষের জন্য কাফনের কাপড় দেন, আর কিছু জিনিসপত্র লাগবে, এগুলি আমাদের এই বাড়িতে পৌঁছায় দেন। তো উনি বলে, এই আপনি নিয়ে যান, আর কে মারা গেছে বলেন তো, নাম বলেন তো আমি একটু শুনি। বলে আপনি চিনবেন না, আপনি নিয়ে যান, এটা ওই বাড়ির লোক। তো ওই বাড়ি তো সবাই পরিচিত, মানে তার পরিচিত সবাই। তো ওনারা আর কিছু বলে নাই, ওরা হাঁটা শুরু করে দেয়। ডেকে ওনারা কথা শুনে নাই, বলে আমাদের কাজ আছে, আপনারা একটা বাসায় পৌঁছায় দেন, বাড়িতে পৌঁছায় দেন। তো ওই বাড়িতে যেতে ক্ষেতের মাঝখান দিয়ে গেলেও যেতে 20 মিনিট সময় লাগে। তো উনি ভাবলেন যে উনি যেহেতু এরকম ইসলামিক মাইন্ডের একটা মানুষ, ইসলাম প্র্যাকটিসিং মুসলিম আর কি, যা ঠিক আছে, একটা খেদমতের জন্য জিনিসগুলো দিয়ে আসি বাড়িতে। একটা মানুষ মারা গেছে, দেখাও তো বিষয়, দেখারও তো দরকার, কে মারা গেল। তখন পর্যন্ত ওনার কাছে এগুলো হিট করে নাই। লাস্ট বার যে 2 জন লোক এসছে, ওরা কাফনের কাপড় চেয়েছে, কফিন চেয়েছে, সেগুলি জিনিস ওটা প্রপারলি হিট করে নাই। যেহেতু বাড়ির নাম বলেছে, ওনার বাড়ির দিকে রওনা দিয়েছে জিনিসপত্রগুলো নিয়ে, সাথে ছিল তার শ্যালক। তো শ্যালককে আপনার ওই বাড়িতে ঢোকার পথে এন্ট্রান্সে, মানে প্রবেশের, ওই বাড়িতে ঢোকার প্রবেশের পথে ওই শ্যালককে দাঁড়া করা, মানে দেখি কি অবস্থা, কে মারা গেছে দেখা দরকার। তো বাড়ির ভেতরে ঢুকে দেখে যে কোনো মানুষের শব্দ নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে কান্নাকাটির শব্দ তো দূর থেকেই পাওয়া যায়, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই, কেউ নাই। ওই জামাইল্লা, ওই রাসেল্লা, কই তোরা, মানে সে পরিচিত আর কি ওই জায়গায়। কিন্তু যাদেরকে তিনি চিনে, ওরা কেউ এত জোরে ডাক দেওয়ার পরও শুনছে না। আর তখন মাত্র সন্ধ্যা, মানে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরবর্তী সময়কার এই ঘটনা, কেউ শুনছে না, সে কেউ কোনো কথা শুনছে না। তো উনি দেখলো যে আপনার ওই বাড়ির উঠোনে 2 জন মানুষ শুয়ে আছে। ওদের শরীরে কাফনের কাপড় নাই, কিন্তু নর্মাল আপনার বিছানা চাদর টাইপের কিছু দেওয়া, 2 জনই শুয়ে আছে। এবং ওনাদের পায়ের বরাবর, পা থেকে 5-6 ফিট সামনে ওই যে 6 জন এসেছিল, ওই 6 জন দাঁড়ানো। সেই 6 জনের বর্ণনা কি দিব, 6 জন এরকম যে এত লম্বা মানুষ, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হচ্ছে যে কি জানি দিয়ে তৈরি, এদের চেহারাও দেখা যাচ্ছে না, সব আমি ঝাপসা দেখছি। তো তিনি ঝাপসা দেখছিল আর কি। আর তার শ্যালক ওই গেটের, মানে আপনার প্রবেশ পথে দাঁড়ানো, তাকে এখনো ডাকে নেই, তুই আসিস না আমি না বলা পর্যন্ত। তো ওই 6 জন জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমাদের ম্যাটেরিয়াল নিয়ে আসছেন? বলে হ্যাঁ আমি নিয়ে আসছি। যান ওইখানে সামনে যান। ওই 2 জন যে শুয়েছিল তাকে ডাকে, আপনাকে তো আমরা ভয় দেখাইছিলাম, আপনি কিছু মনে করেন না, আপনাদের ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না আমাদের, কোনো ধরনের ক্ষোভ টোপ থাকলে আমাদের মাফ করে দেন, নিশ্চান্তই আপনাকে ভয় দেখানো ছিল। তো আমরা চলে যাব, আমরা কিছুক্ষণ পরে চলে যাব, আপনি যদি পারেন আমাদেরকে একটু কলমা পড়ান, আমাদের একটু কালেমা পড়া দেন, আপনি পড়লে আমরা আপনার সাথে পড়বো। তো উনি তো ভাই বুঝতেই পারতেছে যে এখানে আর ভালো কিছু হচ্ছে না, আর যা হচ্ছে তা নর্মাল কিছু হচ্ছে না। উনি সাথে সাথে তার শ্যালককে ডাক দেয় ওইখান থেকে, এই তুই চলে আয় কাছে আয়। তো তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, সে বসে উঠানে। তো সে কালিমা পড়ে এবং তার সাথে সাথে ওরা 2 জনও রিপিট করে। বাই দিস টাইম বলে যে ঠিক আছে, আপনার ম্যাটেরিয়াল গুলা, যারা শুয়েছিল তারা আপনার ম্যাটেরিয়াল গুলো ওদেরকে বুঝাই দেন। এই বলতে বলতে ওনারা 2 জন মানে মানে আপনি কাঠের মধ্যে, মরা পাতার মধ্যে পাড়ালে যেরকম শব্দ, ঠিক সেরকম শব্দের মতো একটা শব্দ হলো, এবং ওই 6 জন মিলে একসাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললো আর কি। তো সাথে সাথে তিনি বুঝে গেলেন যে ওই এর মধ্যে পাশে ধাক্কা দিয়ে দেখে যে তার শ্যাল্লা না ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে, ওইখানে নাই আর। তাহলে যে এখন যা ঘটবে, হয়তো আমি একদম, আমার একটা খারাপ অবস্থা হবে, না তো আমি মারা যাব। ওই 6 জন তাকে মানে অভয় দিল যে আপনি, আপনার কোনো ক্ষতি হবে না, টেনশন করেন না, আমাদেরকে একটু সময় দেন, আমরা লাশটাকে গোসল করাবো। তো পুরো প্রসেসটা 5 মিনিটের মধ্যে হয়ে যায়, লাশ গোসল করানো, রেডি করানো, সবকিছু 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর খাটিয়া যেহেতু একটা নিয়ে আসছে, কিন্তু মজার বিষয় খাটিনার দরকার ছিল না। আপনি আসলে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে এত বড় কাফনের কাপড় তাহলে কেন দরকার ছিল। ওই মুহূর্তটাতে এরকমই দরকার ছিল যে কাফনের কাপড়টা এত বড় কেন। তো এখন এখানে নর্মাল একটা মানুষ, 2টা মানুষ শুয়ে আছে। তো এই 5 মিনিটের প্রসিডিউরে বলেছে যে আপনি আপনাকে এখান থেকে নড়বেন না, এখান থেকে যাবেন না। তো বাড়ির পেছনেই কবর হলো, সে কবরস্থ করা হলো, কবর দেওয়া শেষ হলো। বলে ঠিক আছে, আপনাদেরকে আমি আগাই দিই। যেই 6 জন ছিল, ঠিক আছে আপনাকে আমরা আগাই দিই। ওই প্রবেশ পথে তার শ্যালক মানে ঘুমন্ত অবস্থা, কোনো মতে তাকে উঠাইছে, হাঁটায় নিচ্ছে। ওই প্রবেশ পথে যাওয়া মাত্রই বললো যে যেই বাড়ি আসতে, যে বাড়ি থেকে আমার বাড়িতে যেতে মিনিমাম আধা ঘন্টা লাগে হেঁটে, ক্ষেত পার হয়ে যাওয়ার লাগে, সেই জায়গায় আমি এই প্রবেশ পথটা ক্রস করার সাথে সাথে দেখে আমি আমার উঠানে। আমি কই ছিলাম আমি নিজেও জানি না। এই গ্রামের বাড়িটা আমার কাছে পরিচিত, এখানে লোকজন আমার পরিচিত, কিন্তু কেউ কোনো কথা আমার সাড়া দেয়নি। আমি কোথায় ছিলাম
এরকম সাদৃশ টাইপের কোথাও আমাকে নিয়ে যাওয়া হয়ে গেছিল না, আমি গিয়েছিলাম, উনি জানতো না। তো যাই হোক, উনি অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সময়ে উনি যখন জ্ঞান ফেরে, ওনার লেফট সাইড, লেফট হ্যান্ড, লেফট পা, তারপরে বাম পাশের চোখ, ঠোঁট সবই আপনার প্যারালাইজড হয়ে যায়। পরবর্তী সময়ে ডান চোখ আর ডান ঠোঁটটা মোটামুটি ঠিক হলেও হাত পা আর ঠিক হয়নি। ওই অবস্থায় তিনি 1998 সালে মারা যায় আর কি। 98 সালে ফেব্রুয়ারি মাসে মারা যায়। আর এই ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে, সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে। ওনাকে আমি অনেকবার এই ঘটনা ঘটার পর অনেকে বলেছে, কিন্তু রাসেল ভাই ওই মুহূর্তের পরে কিন্তু তাকে আর কোনো কিছু, কেউ কারো কোনো ক্ষতি করার ট্রাই করে না। এবং সে যখন একজনের কাছে গেছে জানার জন্য যে রাসেল ঘটনাটা কেন ঘটেছে, তুমি মানে তার ছেলে বলেছে যে আমরা শুনেছি যে বাবাকে তারা অনেক পছন্দ করতো, যে দুজন মারা গেছে তারা বাবাকে পছন্দ করতো, এই জন্য হয়তো তার দোকানে যাওয়া, এই জন্য হয়তো তার সামনে দেখা দেওয়া, নাহলে এটা কখনোই সম্ভব ছিল না। এটা ছিল রাসেলের প্রথম স্টোরি। তো নার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানাবেন। এখন আমরা চলে যাব আমাদের আরো একটি ঘটনায়। ওকে, হ্যালো রাসেল ভাই। হ্যালো বাবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে নিউলি ডেভেলপড একটা বিল্ডিং নিয়ে, এটা হচ্ছে ঢাকার মানে উত্তরার কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওখানে যখন নাকি বিল্ডিং গুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার এক স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কিনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সবকিছুই আছে এবং সব মানে খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা মানে বেশ মানে ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার মানে তখনও ওই ব্লকগুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় নাই আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে, এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে, ওদের 8 তলা না 9 তলায় জানি এরকম, আমি ফরগেট, মানে পুরোপুরি আমি ক্লিয়ারলি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা মানে শেষ করে দেয়, মানে বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই জায়গাটা কমপ্লিট করার পরে ওরা একদিন সময় মতো ওই বিল্ডিং এ উঠে যায় আর কি। তো যাক, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, এন্ড যখনই বেরোতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটার। আচ্ছা, ওইভাবে করে রেডি করে রেখেছে, ওখানে ক্রিব আছে, রকিং চেয়ার হলে ওখানে আলাদা থাকবে ওর ভাই। আচ্ছা, তো ওরা ওই বাসায় ওঠে এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা মানে ওর কাছে খুব একটা মানে ফিশি ফিলিংস হয়। তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা ওরা করছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি। জি, তো সিঁড়িতে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়ি দিয়ে বেশ মাঝখানের ফ্লোর গুলা বেশ অন্ধকার, এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়িতে যখন উঠতেছে, তো অন্যান্য ফ্লোর গুলা যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না, বেশ দেখা যেত হু 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 করে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে মানে খুব মানে বেশ গা শিরানি লাগতো আর কি। আচ্ছা, তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠছে আর কি। তো এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, মানে আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি, ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইটটা। আচ্ছা, তো লাইটটা যখন নিভে যায় তোর কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেম্যাটিক লাগছে, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পাইছে আর কি। আচ্ছা, মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় যে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠছে রাসেল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তো ওখানে ও দাঁড়ায় যায় কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটেও অনেক দেখে গরমকালে। তো ও এটা চিন্তা করে না, হেঁটে যায়
এবং হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করে যায়, আচ্ছা এবং বাতাসটাকে যখন ক্রস করে যায় ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিমঝিম করে ওঠে, মানে ইটস অ্যান আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে ওঠে এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে আসলে, লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে এবং উপরে উঠে বাসার মধ্যে আসে। বাসায় এসে গেট নক করে, নক করার পর অনেকক্ষণ ওর পরে ওর মা গেট খুলে বলে কি হয়েছে তোমার, তোমার এরকম লাগতেছে কেন তোমাকে? তো বলে যে আমি এরকম এরকম উঠছি, এরকম এরকম, মাকে বলে যে আমি এরকম দেখছি। তো তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটা সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এইভাবে উঠছো, এরকম বাতাসের ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে এসে। তোর মা ওকে করে কি পানি পড়া, মানে পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না, ও এটা পানিটা খায়, খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসায়। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন ওকে ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে, তো তখন আসলে অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে, লাইক মানে বাচ্চাদের যেমন দু একটা শব্দ, হ্যাঁ লাইক বাচ্চারা করে না শব্দ করে, মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। তো মানে ভাই ওখানে করতেছে, ভাই তো আমার রুমে, আমার রুমটা হচ্ছে বামে বেড়ে করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো করে কি বিছানার থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ওই পুরো করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। তো যাই হোক খুব ভয় পায়, ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসতেছে, এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো, একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, কেউ নাই, কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা সেইখানে সে দেখে তাকায় যে একটা অবয়ব বসা, ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে, এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিরশির করে ওঠে, এক লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে যখন চলে আসে ওর কাছে মনে হয় যে ওই করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওইভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে তুমি ওই যে কালকে ওখানে আসছো, তুমি ভয় পাইছো, দুঃস্বপ্ন দেখছো, এরকম কিছু না, মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়, এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির গোড়ায় কেউ বসা, এবং ও আবার উঠে আসে, ওই দিন আর নামে না ও বাসার ভিতর থেকে, ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ওর কাছে ওরকম ফিল হতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে যেটা হয়, ও ওই হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি, যে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার হয়ে আছে। তখন মনে করেন জাস্ট সন্ধ্যাটা ঘনায় গেছে এরকম একটা সময়, যে দেখে যে মায়ের রুমের মধ্যে মাটা কেউ নাই, কিন্তু ভাইটা আছে, ভাইটা ক্রিবের মধ্যে দাঁড়ানো করতেছে। তো ও যখন কাছে যায়, ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে, মানে ওর দিকে তাকায় একটা চিৎকার করে পুরো নীল হয়ে যায়, গায়ে কাঁদতে থাকে ওর ভাইটা, মানে সিরিয়াস কাঁদতে থাকে। ও যত কাছে যায় মনে হয় কান্নাটা আরো বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে লিমিটলেস কান্না, মানে বাচ্চাটা মানে এক নাগাড়ে কাঁদতেছে। তোর মা দৌড় দিয়ে আসে, কি হয়েছে, এসে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না একদমই থামে না, ওর বাচ্চা ওর দিকে তাকায় নীল হয়ে কাঁদতেছে, এবং গায়ের কালার পুরো নীল হয়ে গেছে বাচ্চার। তোর মা যেটা করে, ও তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে, খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না, সিরিয়াস অবস্থা। ওরা মনে করে হাসপাতালে নিয়ে যাবে।
তো এরকম করে ওই ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যায়, ওর মাটা। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে, ওষুধ দিয়ে এই দিয়ে পাঠায়, কাঁদতেছে। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওনার সাথে দেখান কি হয়েছে বাচ্চার এসে। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই হুজুর যখন বাসাটায় ঢুকে তখনই উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে কি সমস্যা, বলে যে এখানে কোন একটা কিছুর আসর আছে, আপনারা একটু থাকেন। এবং এই বাসাটার মধ্যে, এগুলা তো আসলে বাসাগুলা তৈরি হয়েছে খুব জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলা। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই থাকে এবং বাসার ফ্ল্যাটেও এখানে আশেপাশে কেউ থাকে না, আপনাদের বাইরে বন্ধ দিতে হবে, বাচ্চাটাকে দেখি। তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যে দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়, তখন বাচ্চাটার কান্না টান্না যতটুকু ছিল, বাচ্চাটা কেঁপে কেঁপে উঠতেছিল, এটা থেমে যায় আর কি। তখন উনি দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয় এবং ওই যে কায়তন টায়তন পড়ে দেয়, ঝেড়ে দেয়। এবং ওই হুজুর কি করে, ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে করে ওনার কিছু প্রসিজার করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, যে যেহেতু এখানে বাচ্চা আছে, আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্ট জিনটা অনেক ডিস্টার্ব করে, ভয় দেখায় এই সেই। আর ওই উনি তখন এগুলো বলে বাসাটা বন্ধ করে যখন উনি যাচ্ছে, তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে আর কি, আমার স্টুডেন্ট যেটা ছিল ওর দিকে নজর পড়ে, বলে কি যে ওর এরকম অবস্থা কেন। ও তখন বলে যে ওর কাছে যে ফিলটা হচ্ছিল ওই হুজুরকে দেখে, ওর কাছে খুব রাগ লাগতেছিল হুজুরটাকে দেখে, মানে অস্বস্তি ফিল হচ্ছিল যে কেন এই লোকটা এখানে কি করতেছে, মানে সে মানে অসহ্য লাগতেছিল। যেহেতু অসহ্য লাগার তার কোনো কারণ নাই, হুজুর তাকে দেখে অনেকক্ষণ তাকায় থেকে বলে কি ওর কি কোনো সমস্যা আছে, ও কোথায় গেছিল। তখন ওর মা বলে যে না এরকম না, বাট ও কয়েকদিন আগে এরকম ভয় পাইছে। তখন হুজুর ওকে বলে যে ওকে আমার ঝাড়তে হবে। তো ওকে নিয়ে যায়, হুজুর নিয়ে রুমে বসায়, আরেক রুমে বসায়, ওকে ঝাড়ার ব্যবস্থা করে এবং ওকে ঝেড়ে টেড়ে ওকে ফু দিয়ে দেয়। ও বলছে যতবার হুজুর ওকে ঝাড়ছে ততবারই নাকি ওর শরীর দিয়ে মনে হচ্ছে যে লাইক একটা গুজবাম্পের মতো চলে গেছে, মানে প্রত্যেকবার শরীর হয়ে গেছে। এবং এক পর্যায়ে লাইক খুব প্রশান্তি আসছে, মানে ঘুমের মতো, মানে লাইক মনে হচ্ছে যে ঘুমায় যাবে এরকম একটা পজিশন। তো ওকে বলে যে বাবা তুমি কিন্তু সন্ধ্যার সময় এখান থেকে বেরোবা না, হ্যাঁ। আর ওর মাকে বলে দেয় যে আপনারা এই বাসাটায় আছেন, এখানে তো আসলে বিল্ডিংটা ওইভাবে বাঁধা হয়নি, আপনাদের এই ফ্লোরটাকে আমি বন্ধ করে দিছি, দোয়া পড়ে করে দিছি, কিন্তু কখনো ওই এখানে এরকম খোলা রাখবেন না, সন্ধ্যার সময় দরজা জানলা বন্ধ করে দিবেন। এবং এরকম বলে উনি হুজুরটা চলে যাও, দোয়া দিয়ে যায় এবং কিছু ওই যে দোয়া টোয়া টানায় রাখতে বলে বাসা। তো এবং বলে যে অনেক রকম ফেস করবেন প্রবলেম, বাট বাসার মধ্যে কিছু হবে না। তো আমার স্টুডেন্ট বলছে যে ও যেটা দেখতো, তারপরেও রাসেল ভাই দেখতো কি যে মাঝে মাঝে ওদের বাসার যে জানালা আছে না, ওর যে বাসার যে জানালাটা, ওই জানালাটার মধ্যে নক হতো, টক 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 করে নক করতো রাতের বেলা। এবং জানালা তো বুঝেন 8 তলার ওপরের জানালা, বাইরে কিন্তু কিছুই নাই, লাইক একটা ছোট সানসেটের মতো কার্নিশ আছে আর কিছুই নাই। ওইখানে টক 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 করে করে নক করতো। নক করলে মানে মনে হতো যে কেউ জানি এখানে আছে, লাইক জানালার উপর নক করতো, তারপর দরজার মধ্যে আঁচড় কাটতো, হ্যাঁ। তারপরে একদিন যেটা হয়েছিল যে ও নাকি মানে বের হয়েছে করিডোরে, ওখান থেকে ডাইনিং স্পেসে যাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে কেউ নাম ধরে ডাকতেছে এবং শীষ দিয়ে নাম দিয়ে নাম ধরে ডাকার মতো। এবং ও ডাকটা এমন ছিল যে ওর কাছে খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে ও যায়, যে দেখুক যে ঘটনাটা কি, কিন্তু সে যে দেখে নাই। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল, ওই বাড়ির ছাদে উঠে ওর কাছে খুব উইয়ার্ড ফিলিং হয়েছে এবং সামহাও ও নেমে আসছে। তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে ধীরে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলো কমে গেছে। তবে এখনো নাকি মাঝে মাঝে ওদের বাসার মধ্যে মনে হয় যে ওদের উপর তলায় যেটা ছাদটা, ওদের 2-3টা ফ্লোর উপরে, সেই ফ্লোরের বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনো মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, লাইক আপনার বাচ্চারা খেলাধুলা করে না, দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে ছাদে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেখে না। এই হচ্ছে কাহিনী রাসেল ভাই। লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। এখন আমরা আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনাটি শুনে আসবো। ওকে, এবং আমরা চলে যাব এখন সরাসরি আমাদের আরেকজন অতিথি। হ্যালো লিসনার্স, আমি আবরার খান বলছি। জি রাসেল ভাই, ফার্স্টেই আমি বলে নেই, আমি যে ঘটনাটা আজকে বলবো, জি এই ঘটনাটা আমার চাচার কাছে শুনতে পাই গত সপ্তাহে।
এবং এই ঘটনাটার সাথে আমার পূর্বে চিটাগাং এ আমরা একসময় থাকতাম, বলেছি আপনাকে, আমার জন্ম চিটাগাং এ। তো আমাদের নিজেদের বাড়ির ঘটনা, আমাদের পুরান বাড়িতে অনেক ঘটনা ছিল যেগুলো এর আগেও আমি ভূত এফএম এসে শেয়ার করেছি। তো চাচা যখন ওনার বাসায় গেলাম, উনি যখন ঘটনাগুলো আমাকে বললেন, রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা ওই একই বাড়ি নিয়ে, মানে আমাদের পুরান বাড়িটা ভেঙে এখন আর কি একটা ডেভেলপার দিয়ে পরে এটাকে কাজ শুরু করা হয়েছিল, 18 তলা একটা প্রজেক্ট হয়েছিল চিটাগাং ডিসি হিলের কাছাকাছি। এলাকাটার নামটা না বলি, এই কারণ হচ্ছে এইসব ঘটনার ব্যাপারে এলাকার মানুষও কিছু কিছু জানে। যারা জানে যদি আমাদের সাথে থেকে থাকে অবশ্যই বুঝতে পারবে কোন বাড়িটার কথা বলছি, এমন একটা ব্যাপার আর কি। তো এই বিল্ডিংটা করা হয়েছিল হচ্ছে 18 তলা একটা প্রজেক্ট, কিন্তু 11 তলা হওয়ার পর, 17 বছর আগে আমরা দিয়েছিলাম প্রজেক্টটা, তো 11 তলা হওয়ার পর এটা থেমে যায়, কারণ হচ্ছে ডেভেলপার কন্টিনিউ করতে পারেনি। তো সঙ্গত কারণে যেহেতু কমপ্লিট করতে পারেনি, পরে দেখা যায় যে প্রথম 3টা ফ্লোর হচ্ছে মার্কেট আমাদের, এর উপর থেকে হচ্ছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তো এই মার্কেটে শুধুমাত্র সকালবেলা থেকে 9টা থেকে রাত 8টা পর্যন্ত মানুষ খোলা থাকে, মানুষজন আসা যাওয়া থাকে, এবং বাকি এই 8টা 9টার পর থেকে শুধুমাত্র একটা দারোয়ান থাকে এই প্রিমিসেসের ভিতরে, আর কেউ থাকে না। আর দোতলায় আপনার একটা কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া আছে। কমিউনিটি সেন্টারে দেখা যায় অনেক সময় রাত 10টা 11টা 12টা পর্যন্ত প্রোগ্রাম থাকে, এবং যখন আপনার অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন জাস্ট একটা ক্লিনার থাকে যে কিনা রাত্রেবেলা 2টা 3টা পর্যন্ত সে ক্লিন করে তারপর ক্লোজ করে চলে যায়। তো এরকম একটা সিচুয়েশন আর কি। আর যে দারোয়ানটা ওখানে থাকে সে কখনো পাহারা দেয় না, সে সবসময় বেসমেন্টে একটা রুম আছে ওখানে গিয়ে ঘুমায়। ঠিক আছে, এই ঘটনাটা চাচা আমাকে বললো যেটা ঘটে গেছে এটা প্রায় 7-8 মাস আগের ঘটনা। সিরিজ অফ কয়েকটা ঘটনা ছিল, এর ভিতর 4টা। তো আমি জাস্ট একটু সংক্ষেপে আমি সবগুলো আপনাকে একটু বলে যাচ্ছি, সবাই আশা করি এতে থেকেই বুঝে যাবে কি ঘটেছে ওখানে। আমরা যখন আমাদের পুরান বাড়ি ছিল তখন আমরা জানতাম ওখানে 2টা জিন থাকতো আমাদের পুরান বাড়িতে, আজ থেকে আরো আগে, যখন 30 বছর 35 বছর আগে আমরা যখন ওখানে থাকতাম ওই সময়টা। তো এই জিন 2টা ওখানকার এক হুজুরকে নিয়ে আসার পর অনেক ঘটনার পরে সে বলেছিল এই জিন 2টা আপনাদের কখনো ক্ষতি করবে না, আপনাদের ফ্যামিলির সাথে তারা মিশে গেছে অনেকটা, আপনাদের নানা রকম আলামত দেখাবে কিন্তু কখনো ডিস্টার্ব করবে না। তো বাড়ি ভেঙে ফেলার পর আসলে আমাদের মাথায়ও ছিল না যে এটা কি হয়েছে বা ওগুলা চলে গেছে না কি হয়েছে। তাদের আবার যে রিসেন্টলি তাদের যে ওখানে তারা যে আছে সেটার অস্তিত্ব তারা বুঝিয়ে দিয়েছে কয়েকটা ঘটনা দিয়ে। তো আমি ঘটনায় চলে যাই রাসেল ভাই। আজ থেকে 7-8 মাস আগে এক রাতে মিন্টু নামে আমাদের দারোয়ান যে রাত্রেবেলা ওখানে ডিউটি দেয়, এই মিন্টু বেসমেন্টে তার একটা রুম করে দেওয়া আছে। বিল্ডিংটা যেহেতু আপনার 3 তলা পর্যন্ত কমপ্লিট করা, বাকি পুরা যে 11 তলা পর্যন্ত যা আছে সব হচ্ছে জাস্ট আপনার পিলার করা। তো উপরে সে থাকে না, সে থাকে হচ্ছে বেসমেন্টে। তো বেসমেন্টে তার ওখানে টিনের আর গ্রিলের আপনার একটা গেট দেওয়া, একটা রুমের ভিতরে একটা চৌকি ফেলা আছে, ওখানে ঘুমায় সে। তো মোটামুটি রাত 2টা 2:30 পর্যন্ত 3টা পর্যন্ত সে বাইরে হাঁটাচলা করে, যখন ঘুম পায় নিচে যেয়ে ঘুমায়। তো ঘুমাতে গেছে সে, হঠাৎ করে তার দরজায় খুব সজোরে মানে কেউ লাথি মারছে, ধাক্কাচ্ছে। তো সে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নিয়ে উঠে নিয়ে দেখলো যে দরজায় বারবার হিট করছে কেউ একজন, এবং বলছে মিন্টু খোল। মিন্টু হচ্ছে চিটাগাংয়ের, এবং তাকে একটা মহিলা কণ্ঠ বলতেছে মিন্টু খোল, এবং চিটাগাংয়ের ভাষায় বলছে। ঠিক আছে, এই অবস্থায় তখন মিন্টু একটু ভয় ঘাবড়ে গেল যে কি ব্যাপার, এটা কে, এত রাত্রে একটা মহিলা এরকম। এর আগে আরেকটা জিনিস বলে রাখি যে টাইম টু টাইম মিন্টু অনেক সময় শুনতে পেত যে ওর পাশেই হচ্ছে একটা গোসলখানা আছে, ওখানে প্রায় রাত্রেবেলা গোসলের শব্দ পেত, কেউ একজন গোসল করছে পানি ঢেলে ঢেলে মগ দিয়ে। তো খোল খোল বলছে, ওই সময় মিন্টু খুলছে না। হঠাৎ করে ওর রুমে একটা ছোট্ট একটা লাইট ছিল অল্প পাওয়ারে, ওটা টিপ টিপ করতে করতে নিভে গেল, এবং ধাকাতে ধাকাতে সে খেয়াল করলো দরজাটা হঠাৎ করে খিল দেওয়া, কিন্তু খিল দেওয়া উপরে হঠাৎ করে দরজাটা ঠাস করে খুলে গেল। খুলে যাওয়ার পর দেখে একটা অবয়ব দেখতে পারলো অন্ধকারের ভিতরে। সে অবয়বটা হচ্ছে একটা মহিলা টাইপের অবয়ব, শাড়ি পরা কোন একটা মহিলা, খুব বয়স্ক। এবং একটু পর যখন একটু সামনের দিকে মহিলা তার কাছে চলে আসলো,
তখন সে দেখতে পেল যে ওই মহিলাটা খুবই বয়স্ক। মিন্টুর বর্ণনার মতে যেটা বললো মিন্টু, সেটা হচ্ছে যে মহিলাটা বয়স 100-র উপরে হবে। চোখগুলা প্রচন্ড লাল ছিল এবং ভয়ঙ্কর বলে চেহারা তার। সে বলতেছে, তোদেরকে কতবার বলছি এখানে থাকিস না, তোরা এখানে থাকছিস, আরো বড় ক্ষতি হয়ে যাবে। এই বলার সাথে সাথে মিন্টু ফিল করলো সে হঠাৎ করে, মানে বিছানার উপর আছে ওই অবস্থানে, সে হঠাৎ করে শার্ট করে তাকে, মানে অটোমেটিক সামথিং, কোন একটা মানে অদৃশ্য কোন হাত তাকে যেন ঠেলে দেয়ালের সাথে আটকে ধরলো। সে নড়তেও পারছে না, চলতেও পারতেছে না, সে মুখ দিয়ে কিছু বেরো হচ্ছে না তার, এরকম একটা সিচুয়েশন। এর ভিতরে কোনো এক সময় ও অজ্ঞান হয়ে যায়, আবার তার জ্ঞান ফেরে একটা অনেক সময় পরে। জ্ঞান ফেরার পরে সে দেখে যে রুমের লাইটটা জ্বলছে। আবার সে বাইরের দিকে তাকায়, দেখে দরজা খোলা, এবং তাকায় দেখে যে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে। সে এরকম একটা সিচুয়েশন, মানে এটা হয়তোবা আমি বা অন্য কেউ হলে হয়তো এর ভিতরে আমরা হয়তো আরো ভয়ঙ্কর কিছু হয়ে যেত আর কি, হয়তো সুস্থ এত থাকতে পারতাম না। তো যাই হোক, মিন্টু এর পরে যেটা ঘটে তার, ওই মহিলা তার দিকে তাকিয়ে আছে, সে ওই অবস্থায় আবার জ্ঞান হারায়, এবং যখন জ্ঞান আসে তখন শুনে যে আজানের আওয়াজ, এবং তাকিয়ে দেখে তার দরজাটা খোলা ছিল, ওটা বন্ধ। এরপরে মিন্টু ওখানে থাকতেই চায় না। পরের দিন আর কি জানায়, আমার চাচাকে জানায় যে এই সিচুয়েশন। কেউ বিশ্বাস করে না ওর কথা, যে এটা ও হয়তো বানিয়ে বলছে। ওর যেহেতু খুবই অল্প বেতনে চাকরি করে, হয়তো ওর বেতন বাড়ানো বা সে আরো ফ্যাসিলিটেটেড হওয়ার জন্য বলছে, তো কেউ বিশ্বাস করেনি ঘটনাটা। তো সে পরে বললো যে আমি চাকরি করব, কিন্তু আমি রাত্রেবেলা এখানে ঘুমাবো না, আমি বাইরে বসে থাকবো। তো বাইরেই বসে থাকতো, বাইরেই ঝিমাতো, বাইরেই ঘুমাতো, এরকম অবস্থা। এখন দ্বিতীয় যে ঘটনাটা এরপরে ঘটে গেল সেটা হচ্ছে যে আপনার দোতলা যে কমিউনিটি সেন্টার, একদিন রাত্রে প্রায় 12টা 12:30 পর্যন্ত একটা অনুষ্ঠান আছে, এটা বিয়ের অনুষ্ঠান ছিল। এরপরে মিন্টুর ঘটনা যেটা বলছিলাম একটু আগে, ব্রেকের আগে, এরপরে যেটা ঘটে, রাজীব নামে যে ক্লিনারটা ওই উপরে দোতলায় যে কমিউনিটি সেন্টার কাজ করতো, এই ক্লিনারটা একটা প্রোগ্রাম ছিল একদিন রাত 12টা 12:30 পর্যন্ত হয়েছে। এরপরে যে উচ্ছিষ্ট খাবার টাবার যেগুলো থাকে এগুলা, ওখানে একটা ওয়াশরুম ছিল দোতলায়, ওই ওয়াশরুমের পাশে একটা গার্বেজ ক্যান ছিল বা অনেকগুলো গার্বেজ ক্যান ছিল, ওখানে সে ওই ময়লাগুলো এনে ক্লিন টিন করে পুরো ঝাড়টার দিয়ে তারপর সে চলে যেত ডিউটি শেষ করে। রাত 1:30-2টার দিকে তার কাজ শেষ হয়ে গেছে, সে গোসলখানায় ঢুকেছে গোসল করতে, ফ্রেশ ট্রেশ হয়ে। এখানে বলে রাখা ভালো, এই রাজীব ছিল হচ্ছে নন বেঙ্গলি, বেসিক্যালি উর্দু স্পিকিং প্লাস বাংলাও জানতো সে। হঠাৎ করে তার দরজায় সে যখন গোসল করছে, ওই সময় কেউ একজন খুব জোরে সজোরে আপনার ধাক্কাচ্ছিল। তো সে তখন আর ইয়ে করো না, গোসল তাতে শেষ টেস করে সে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর সে দেখলো দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ওই মহিলা বলতেছে, তোকে না বলেছি এখানে, মানে ওকে উর্দুতে বলছে তখন, উর্দুতে ওই মহিলা বলছে যে তোকে না বলেছি, মানে সারমর্মটা এরকম, তোকে বলেছি যে তুই রাত বিরাতে এখানে আসবি না। এর আগেও মানে ওকে এরকম বলে অনেক সময় সে স্বপ্নে টপ্নে দেখেছে, এরকম কিছু ঘটনা ছিল। তো আমি যেহেতু ঘটনাটা অনেক বড়, একটু আমি ইয়েতে বলছি আর কি। তো সে এটা শোনার পর সে আর কি ওটাকে তেমন একটা, মানে ওই মহিলার দিকে তাকে আছে, একটু পর হঠাৎ করে দেখলো যে মহিলাকে নেই। তো এই রাজীব পরের দিন, এর বেশি তার সাথে কিছু ঘটে নাই। তো রাজীব পরের দিন এটা মিন্টুর সাথে শেয়ার করে। মিন্টু বললো যে আমি তো বলছিলাম, কেউ তো বিশ্বাস করলো না। আর এখানে সবাই এই ঘটনাটা শোনার পর যেটা বুঝতে পারলো, যে উচ্ছিষ্ট খাবার যেটা আমরা সবাই জানি যে এটার প্রতি আপনার জিন বা এদের কিছু আগ্রহ আছে বা কিছু একটা আছে। তো ওই সময়টা যখন উচ্ছিষ্ট খাবার ওখানে জড়ো করা হয়, ওরা যখন এগুলা খেতে আসে বা কিছু এগুলা কালেক্ট করতে আসে, তখন ওখানে মানুষের প্রেজেন্সটা ওরা পছন্দ করে না। এই কারণেই তাকে ওয়ার্নিংটা দেওয়া হয়তো। ওকে, তো এরপরে যে থার্ড ঘটনাটা হয় সেটা হচ্ছে আমার চাচার সাথে। আমার মেজো চাচা ওখানে ভাড়া কালেক্ট করতে প্রত্যেক মাসে যেতেন, মেজো চাচা এবং ছোট চাচা। তো মেজো চাচা 1 সপ্তাহ আগে গিয়েছেন, ছোট চাচা 1 সপ্তাহ পরে গিয়েছেন।
1 সপ্তাহ আগে কোনো এক রাতে আমার চাচা ওই 4 তলার উপরে একটা ওই খোলা জায়গার ভিতরে উপরে টিন দিয়ে একটা রুম করে ওখানে ওনারা থাকতেন, খামাখা বাইরে হোটেলে খরচ করা, তো ওখানে একটা রুম করে নিয়েছিলেন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেহেতু, তো ইজিলি ওটা করে নিয়েছিলেন, ওখানে বেড টেড ফেলে ওখানে ওনারা ঘুমান। তো উনি রাত্রেবেলা হঠাৎ শুনতে পায় ওনার টিনের চালের উপরে, মানে উপরে পাকা কিন্তু তার উপরে একটা টিনের চাল দেওয়া আছে, ওই পাকার নিচে, তো ওই টিনের চালের উপর কেউ দৌড়াদৌড়ি করছে। তো উনি মনে করছে হয়তো বিড়াল বা কিছু একটা এরকম হতে পারে, বা অনেক সময় পাখিটাকে এসেও লাফালাফি করে, তো উনি তেমন একটা পাত্তা দেন। তো রাত্রেবেলা হঠাৎ করে উনি ওয়াশরুমের দিকে যাচ্ছেন, মানে ওখান থেকে বের হয়ে বাইরে এক কর্নারে হচ্ছে ওয়াশরুমটা করা, যেটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, তো ওইদিকে যাচ্ছেন। যাওয়ার সময় দেখলেন সিঁড়ির ওখানে বিশাল, মানে একটা অন্ধকার জায়গা, তারপরে বোঝা যায় একটা বড় কিছু থাকতে বোঝা যায়, একটা বিশাল একটা ভালুকের মতো কিছু একটা বসে আছে, প্রায় 6 ফিট বা 5.5-6 ফিটের। বলেছিলেন বোধহয় আমাকে। হ্যাঁ রাইট, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি বলেছিলাম আপনাকে। তো ওই ভালুকের মতো ওখানে বসে আছে, এবং এই ভালুকটা মানে ওখানে খুব স্থির হয়ে বসে আছে, এবং পিছন সাইডটা মানে চাচার দিকে ফেসিং করা। হুম। তো চাচা ওটাকে মানে তেমন একটা ইয়ে না করে সে ওয়াশরুম থেকে বের হয়ে আবার রুমের দিকে যখন যাচ্ছে তখন দেখেন তখনও আছে। তো চাচা দোয়া কালাম পড়তে পড়তে, কেন উনি তো ছোটবেলা থেকে ওখানকার সিনারিওটা জানেন যে ওখানে নানা রকম ঘটনা ছিল এবং জিনের ওখানে একটা ব্যাপার ছিল আমাদের ওই বাড়িটাতে। তো উনি দোয়া কালাম পড়তে পড়তে উনি রুমে গিয়ে দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে যান। তো চাচা চলে আসেন, আর কাউকে কিছু বলে না। এর ভিতরে ছোট চাচা 1 সপ্তাহ পর যান। তো রাত্রেবেলা রাত 2টা, 2:30টার দিকে, 3টার দিকে এরকম সময়ে চাচা আমাকে যেটা বলছিলেন আর কি ওনার বাসা যাওয়ার পর, যে 2টা, 2:30, 3টার দিকে উনি আমার চাচির সাথে ঢাকায় ফোনে কথা বলছিলেন কোনো একটা কারণে, কোনো একটা বিশেষ কারণে ওনাদের রাত্রেবেলা আর কি খুব ইম্পর্টেন্ট আলাপ ছিল, রাত্রে জেগেই ওনারা কথা বলছিলেন। এই সময় হঠাৎ করে উনি ফিল করলো যে ওনার ওই টিনের চালের উপরে, ওই সেম রুমে টিনের চালের উপর কেউ দৌড়াদৌড়ি করছে, এবং উনি প্রথমে প্রাধান্য দেননি ব্যাপারটা, চাচির সাথে কথা বলছে চাচা ফোনে। হঠাৎ করে দেখে তার সাইডের যে জানলাগুলো আছে, 3 সাইডে 3টা জানলা আছে, ওটা সজোরে ধুম 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 করে কেউ বাড়ি দিচ্ছে, বা খুব জোরে, মানে মনে হচ্ছে যেন ভেঙে ফেলবে এরকম একটা শব্দ এরকম শুনছে। তো চাচা তখন চাচিকে বলতেছে, তুমি কি শুনতে পারতেছো আমার জানলা বাইরে বাড়ি করতেছে, কি জানি উল্টা পাল্টা কিছু মনে হয় এখনো আছে। চাচি বলে, না আমি তো কিছু শুনি না। হঠাৎ করে দেখে যে ওই 3টা সাইড বাদ দিয়ে যেখান দিয়ে দরজা ওনাদের, ওই দরজাতে ধুম ধুম করে তখন ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, এবং উপরে কিন্তু ছিটকিনি দেওয়া। ওই অবস্থায় চাচা ঘাবড়ে গেছে। চাচিকে বলে, দেখছো কি শব্দ হয়? না আমি কিছু শুনতে যাও। ওভার ফোনে ঢাকা থেকে চাচি কিছু শুনতে পাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। চাচা বেডের উপর মানে কোনোভাবে গুটি সুটি হয়ে বসে আছে। এর ভিতরে 2টা লাইট ছিল রুমে, লাইট গুলা টিপ টিপ করা শুরু করলো, টিপ টিপ করতে 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 নিভেই গেল, এবং সজোরে ধাপাস করে ধুম করে একটা বাড়ি পড়লো হচ্ছে ইয়েতে, আপনার ওই দরজার উপরে, দরজা খুলে গেল। এবং ওই যে ঘটনাটা মিন্টুর সাথে ঘটেছিল নিচে, অনেকটা ওই সিমিলার ঘটনা তখন ঘটছে ওখানে। দরজাটা খুলে গেল, খুলে যাওয়ার পর কেউ ভিতরে আসেনি। চাচা তাকিয়ে আছে আর দোয়া কালাম পড়তেছে, চাচিকে বলতেছে তুমি কিছু বুঝতেছো? এদিকে চাচিও দোয়া কালাম পড়তেছে ঢাকায়। এর ভিতরে সে হঠাৎ করে শুনতে পেল ঘুঙুরের আওয়াজ। যে এই ঘুঙুরের আওয়াজের ঘটনাটা বলি, আমাদের পুরান বাড়ি থাকা অবস্থায় আমার মার সাথে আজ থেকে প্রায় 30-40 বছর আগে এরকম ঘুঙুরের আওয়াজে একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি ভূতে ফিল্মে আগে বলেছি। এবং এই ঘুঙুরের আওয়াজটা প্রায় অনেকে শুনতো আমাদের পুরান বাড়িতে, এবং এই গত 7-8 মাস আগে আমার চাচা শুনতে পাচ্ছে যে ঘুঙুরের আওয়াজ, কেউ নাচছে, এবং টোটালি ওই যে আমাদের লোকাল যে ক্লাসিক্যাল ড্যান্সের যে ছন্দগুলো, ওই ছন্দের মতো অনেকটা। তো এটা শুনতেছে, চাচিকে বলতে তুমি কি ঘুঙুরের আওয়াজ শুনছো? সে বলে, না আমি কিচ্ছু শুনছি না, তোমার কথা ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। তো এই অবস্থা একটা সার্টেন টাইমে গিয়ে অ্যারাউন্ড 4টা 4:30, ওই সময়টা মনে হয় 4:30টার দিকে ফজরের আজানের সময় ছিল। ওই সময়টা যখন আজান দেয় তখন হঠাৎ করে সব মানে নর্মাল হয়ে যায়, দরজা ধাপ করে আবার বন্ধ হয়ে যায়, লাইট জ্বলে ওঠে। সো এই ঘটনাটা জাস্ট কিছুদিন আগে ঘটে গেল আমার চাচার সাথে। তো রাসেল ভাই, এই আসলে ছিল আমার ঘটনাটা। তো প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে যেই সমস্ত ভয়ানক ঘটনাগুলো শোনানো হলো, এর মধ্যে থেকে সব থেকে ভয়ানক কোন ঘটনাটি হয়েছে আপনার কাছে সেটি কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এই মতামতগুলো, আপনাদের এই মন্তব্যগুলো আমাদের কাছে ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রেরণিত করে।
তো দর্শক, এখন আমরা আমাদের এই এপিসোডের সব থেকে শেষ যেই ঘটনাটা আছে সেই ঘটনাটা শুনতে যাচ্ছি। সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে যাচ্ছে আমাদের একজন লিসনার্স, তিনি আমাদের কাছে একটি গল্প পাঠিয়েছেন। আমি সেই গল্পটি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। আশা করব যে গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। রাসেল ভাই, আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর সাথেই আছেন, এজন্য জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি আজকে যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করতে আসছি, এই ঘটনাটি আমি আসলে আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনছিলাম। সেই বড় ভাই আসলে ঢাকায় থাকতো বেশ অনেক দিন থেকে। তো যখন তিনি আর কি গ্রামে আসেন, তো তিনি একদিন মানে হঠাৎ করে বাড়ি আসার সিদ্ধান্ত নেয়। তো যখন এরকম একটা সিদ্ধান্ত নেয় তখন প্রায় রাত হওয়া ভাব, মানে সন্ধ্যার দিকে একটা ভাব। তো তিনি সেখান থেকে রওনা দেওয়ার সময় তো উনি ভালোভাবে আর কি টাইম মেনটেন করার জন্যই সব কিছু ঠিকঠাক করেছিল, কিন্তু বাসের যানজট এবং সব কিছু মিলে তিনি আসলে ঠিক টাইমে বাসায় আসতে পারে নাই। মানে তাকে বাস থেকে নেমে দেওয়া হয়েছে প্রায় রাত 2টার দিকে। তো রাসেল ভাই, সাধারণত গ্রামে রাত 2টার দিকে আপনি কোনো কিছুই পাবেন না, রিক্সা, ভ্যান, সিএনজি, অটো কোনো কিছুই কিন্তু আপনি পাবেন না। তো আমার ভাই কোনো কিছু না ভেবে, না সেটা তো তার গ্রাম, মানে গ্রাম তো আর সে কোনো কিছু মানে চিন্তা ভাবনা করবে না। তো সে তার মতো করে চলা শুরু করলো বাড়ির দিকে। তো সে যখন যাচ্ছে তো পিছন থেকে কেউ তাকে ডাকছে আর কি। তো পিছন থেকে কেউ ডাকছে, একটু রাসেল ভাই বলে রাখি যে আমার যে মানে ভাই আছে ওই কিন্তু একটু সাহসী, কোনোভাবেই সে আর কি কোনো কিছুকে ভয় পায় না। তো পিছন থেকে কেউ যখন একজন ডাকছে তখন সে আসলে বেশ খানিকটা ভীতু মানে হচ্ছে, কিন্তু বাড়িতে যাইতে হবে, এত ক্লান্ত লাগতেছে শরীর। যাই হোক, যেভাবে হোক বাড়ি যাওয়া লাগবে। তো কিছু দূর যাওয়ার পর সে একটা বাঁধঝাড়, আমাদের বাড়ির থেকে প্রায় 5 মিনিটের রাস্তা, সেইখানে একটা বাঁধঝাড় আছে। ওই বাঁধঝাড়টা বিশাল বড়। দিনের বেলা আসলে রাসেল ভাই সেই বাঁধঝাড়ে যেতে কিন্তু ভয় লাগে, অনেক বেশি ভয় লাগে। তো যাই হোক, আমার ভাই যখন সেই বাঁধঝাড়ে এসে পৌঁছালো তখন তাকে ওই যে মানে যেটা এতক্ষণ থেকে ডাকতেছিল পিছন দিকে, এই শব্দটা এখন একটু বেশি জোরে হয়ে গেছে। এই মানে ওর নাম ছিল হচ্ছে আবু বক্কর, হ্যাঁ আবু বক্কর ভাই। তো ওই বলতেছে, মানে বুঝতেছে না মানে কি। তো উনি মানে ওই বেশ আর কি ঘাবড়ে যায় যে আসলে এটা কোত্থেকে ডাকছে বা কোত্থেকে কী হচ্ছে। সব কিছু চিন্তা না করতে পারে এক সময় সে আসলে মানে কোনো কিছু শব্দ না শুনে সে সোজা যেতে থাকে তার হাতের মোবাইলের টর্চ জ্বালিয়ে। তো একটা সময় সে দেখতে পারে যে তার রাস্তার সামনে ধূপ করে একটা বাঁশ ফেলে দেওয়া হয়েছে, মানে বাঁশটা হঠাৎ করেই পড়ে গেছে। সে ভাবলো যে এটা আবার কোত্থেকে আসলো, বেশ খানিকটা অবাক হয়ে গেল। তারপর সে জানতো আর কি, সে এটা মানে এই ক্যাপাসিটি জানতো যে রাস্তার মধ্যে যদি হঠাৎ করে কিছু পড়ে তাহলে সেটা জিনভূত বা অন্য টাইপের কিছু হবে। তো তখন সে আসলে তার একটু বলে রাখি, সে তার একটু স্মোক করার ছিল। তো তার পকেটে যেই ম্যাচটা ছিল সেই ম্যাচটা দিয়ে একটা ডিএসএলআর কাঠি দিয়ে জ্বালিয়ে সেই বাসের উপর ফেলে। তো যখন বাসটার উপর ফেলে তখন সাথে সাথেই সেটা আর কি ধূপ করে আবার উপরে উঠে যায়। তো এই বিষয়টা এখন তার আর মানে সে শিওর হয়ে যায় যে তাকে আসলে জিন বা ভূত কোনো কিছু একটা তার মধ্যে মানে তাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। তো এই সব কিছু ভেবে সে আসলে এখন কোন দিকে যাবে বা কী করবে মানে সে বুঝতে পারতেছিল না। তো এরকম একটা অবস্থায় সে আসলে ব্যাক করবে, মানে পাশেই আমাদের একটা ফুপুর বাসা আছে, ওই বাসঝাড়টা থেকে একটু মানে সে যদি আর 50 বা 100 গজ পিছনে যায় তাহলে সেই বাসাটা পাবে। তো সে পিছনে যাবে নাকি সামনে আসবে এই চিন্তা করতেছে, মানে কোনোভাবেই তার আর কি মানে ডিসিশন নিতে আর কি তার খুব সমস্যা হচ্ছে। তো যখন এরকম একটা অবস্থায় এসে পড়ছে, সে আসলে যে চিৎকার করলেও কিন্তু আমার পুকুর বাড়ি থেকে শোনা যাবে প্রায়। তো সেই জায়গাটা দাঁড়িয়েও সে আসলে কোনো কিছু করতে পারতেছে না। তো একটা পর্যায়ে তার মানে সেখানেই আর কি খুব বেশি ক্লান্ত লাগতেছিল এবং সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এমন অবস্থায় আসলে যখন সে আরেকটু সামনে যাবে, সে ভাবলো যে বাড়ি যাই।
তখন আরও একটা বাস তার সামনে পড়ে আর কি, এবং বাসটার উপরে একটা সাদা কোনো কিছু আর কি তাকে আটকানোর চেষ্টা করে। তো এই সব কিছু মিলে সে এবার খুব বেশি ভয় পায় এবং তার পকেটে থাকা যেই দিয়াশলাইটা ছিল সেই দিয়াশলাইয়ের উপরে সবগুলো কাঠি দিয়ে আগুন লাগিয়ে সেই যে সাদা যেটা ছিল বা কিছু একটা যেটা তার সামনে বারবার আটকানোর চেষ্টা করতেছিল তাকে ঢেল মারে এবং সেটাকে আগুন ধরে জ্বাল করে একটা মানে নিঃশ্বাস একটা মানে ভস্ম হয়ে যাচ্ছে এরকম একটা শব্দ করে সেটা চলে যায় এবং তার পরেই আসলে ফজরের আজান দেয় আর কি। তো এই ফজরের আজান শুনে সব কিছু কেটে যায়। আসলে আপনি এটা ভালো করে জানেন যে আসলে ফজরের আজান হলে সব জিন ভূত বা যেটাই থাকে না কেন সেটা চলে যায়। তারপর আসলে সে বাড়ি এসে মানে এত পরিমাণে পানি খায়, এত তার পিপাসা লেগেছে যেটা আর কি আপনাকে বলার মতো ছিল না। তো রাসেল ভাই, এই ছিল ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর লিসনারদের বিশেষ করে বলবো যে যারা এরকম ঘটনাগুলো শুনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ঘটনাগুলো প্রতি রাত 10টায় আপনার কাছে পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।